মূলত আলোচনায় আসবো। আমি প্রথমেই চলে যাব প্রদীপদার কাছে, বিশিষ্ট সাংবাদিক প্রদীপ কুমার মণ্ডল। প্রদীপদার, যে বিষয়টার দিকে একটু আমরা নজর রাখবো, ইতিমধ্যেই নির্বাচন শেষ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জনমত সমীক্ষা কিন্তু উঠে এসেছে, কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের ক্ষেত্রে আমরা একটু রাজ্য দিকে আজকে তাকাবো, কারণ রাজ্যে আমরা ইতিমধ্যে দিয়েছি পশ্চিমবঙ্গে মোট 42টি আসন, এবং যেটা দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে রাজ্যের 23 থেকে 27টি আসন পেতে চলেছে কিন্তু সম্পূর্ণভাবে বিজেপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবং তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 13 থেকে 17টি, এবং বাম কংগ্রেস জোট 1 থেকে 3টে, এবং অন্যান্যরা কিন্তু একেবারে সম্পূর্ণভাবে শূন্য। এই 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 প্রেডিকশন কিন্তু রয়েছে সি ভোটের জনমত সমীক্ষা অনুসারে। আমি প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, কি মনে হচ্ছে সার্বিকভাবে এই প্রেডিকশন থেকে কি মনে হচ্ছে, কি হতে পারে বাংলার ক্ষেত্রে? বাংলার ক্ষেত্রে কি হতে পারে তার আগে আমি একটু ফিরে যাব। যেদিন নির্বাচন হয়েছে, যে 7 দফার নির্বাচন, 7 দফার নির্বাচনে আমরা যখন কর্মক্ষেত্রে রয়েছি তখন কিন্তু দেখেছি এবারে ভোট দিয়ে আসার পর যারা ভোট দিচ্ছেন তারা কিন্তু তাদের মুখ কিন্তু একবারে অন্যরকম। আমরা 19-এ যেটা দেখেছিলাম, আমরা 21-এ যেটা দেখেছি, আমরা 23-এ যেটা দেখেছি, এবারে কিন্তু সম্পূর্ণরূপে অন্য মুখ, অন্য চিত্র। একেবারে আমরা 19-এ দেখেছি মানুষ তাদের নিজস্ব অধিকার ভোট দিয়ে বেরিয়ে এসছে, সেখানে কিন্তু একটা মুখের বহিঃপ্রকাশ ঘটেছিল, কিন্তু এই 24-এর ভোটে সেটা আমরা দেখতে পাইনি। বিভিন্ন চ্যানেলগুলো, বিভিন্ন বা অন্যান্য যেসব আমাদের পেপার রয়েছে, তারা তাদের নিজস্ব মতামত দিচ্ছেন, কিন্তু আমরা যারা ভোট দিয়েছেন বা বিভিন্ন গ্রাম বা বিভিন্ন এলাকা থেকে আমরা যে তথ্য পাচ্ছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত যে কে কতগুলো পাবে, আমার বিশেষ করে এটা মনে হয়। আমরা আপনি খানিকক্ষণ আগে বললেন যে সি ভোটার যারা, সেখানে দেখাচ্ছে যে বিজেপি 23 থেকে 27, তৃণমূল 13 থেকে 17, এবং বাম কংগ্রেস জোট 1 থেকে 3, এবং অন্যান্যরা 0। কিন্তু আমার মনে হচ্ছে না এবারে এটা, কিন্তু আবার আমি বলছি আমার ব্যক্তিগত মতামত, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা না করলেও বেশ কয়েক বছর সি ভোটার যে জনমত সমীক্ষা করেছে, এই জনমত সমীক্ষা কিন্তু অনেক ক্ষেত্রে 100% মিলে যায়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মেলে না। এটা কিন্তু আমরা 2021-এর ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু এই প্রেডিকশন দেখে কিন্তু একবার উৎসাহিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই বলে আমরা বলবো, কারণ এটা কিন্তু সম্ভাব্য জনমত সমীক্ষা একটা আভাস পাওয়া মাত্র। অবশ্যই আমিও তোমার সঙ্গে একমত, কারণ আমি তো আগেও বললাম যে যারা আজকে যেসব চ্যানেলগুলো বলুন বা যেসব প্রিন্ট মিডিয়া রয়েছে, যারা যেসব বানিয়েছে, তাদের নির্দিষ্ট আকারে দেখাতে চাইছে যে এই পার্টি এত ভোট পাবে, এই পার্টি এত ভোট পাবে। আমার মনে হয় এবারে চিত্রটা পুরোপুরি অন্য। একেবারে প্রদীপদা, একটা বিষয় আমি আসবো আপনার কাছে, আসবো। আমি একটু রতনদার কাছে যাবো। রতনদা, ভোট মানে কিন্তু বঙ্গে একটা আতঙ্ক, একটা যদিও গণতন্ত্রের উৎসব বলা হচ্ছে, কিন্তু আদৌ সেই গণতন্ত্রের উৎসবে মানুষ কতটা সামিল হতে পারে, এটা কিন্তু একটা প্রশ্ন ছিল। আমরা সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এইটা দেখেছিলাম। যদিও এবার বোধহয় তুমি এটা বলবে যে শেষ দফাতেও রক্তাক্ত বাংলা হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, এটাই বোধহয় একটা শুভ লক্ষণ বা শুভ দিক বলা যেতে পারে। কি বলবে? দেখো সুব্রত, যেটা আমরা বলি যে সর্বপ্রথম দর্শক আমাদের আছে, আমরা আজকে যে আলোচনার বিষয় নিয়ে বসেছি তো বিভিন্ন প্রশ্নতে কারা, কিন্তু আজকে দেখা যাচ্ছে যেটা তুমি প্রশ্ন রাখলে যে ভোট মানে পশ্চিমবঙ্গ নিয়ে আমরা কথা বলছি, পশ্চিমবঙ্গ নিয়ে আজকে যেটা আমাদের বিষয় হচ্ছে যে ভোট মানে একটা উৎসব, বাস্তব একটা। আমরা যখন দেখেছি ছোটোবেলায় আমরা ছিলাম, এবং ছোট্টবেলায় দেখতাম বাবা মা ভোট দিত, মানে আনন্দ উচ্ছ্বাস একটা পাড়া সাজানোর মতো, যেমন আমাদের ঈদ বা মহরম বা যেমন পাড়া সাজায়, দুর্গা পুজোর পাড়া সাজায়, সেইভাবে সাজানো হতো। এবং মাংসর দোকানে দেখা যেত বিশাল লাইন দিয়ে ভিড়, মানে প্রত্যেকটি বাড়িতে রিক্সাওয়ালা থেকে ভ্যানওয়ালা মাংস নিয়ে এসে ভোট দিয়ে এসে মাংস ভাত রান্না করে তারা আনন্দের সহিত খেত। এখন বর্তমান পরিস্থিতি যা দেখা যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ভোট আর উৎসবের ভোট নয়, আতঙ্কের ভোট। মানুষ আতঙ্কে ভোট দিতে যাবো, যেটা 2023-এ যেটা পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই ছবিটা উঠে এসেছিল, সেটা মানুষের ভোট এখন দিতে যাবো কি যাবো না, এটাই চিন্তা ভাবনা প্রথম করছে। এখন দেখা যায় অনেক মানুষ যে ভোট দিতেই যায় না, ভয়ে আতঙ্ক যে কী হবে, মার খাবো, বা ভোট এক জায়গায় দেবো, এক জায়গায় সেই দলের যারা নেতৃত্ব দেয় তারা বলবে যে আমাদের দলকে দেয়নি অন্য জায়গায়, সেই যে একটা আতঙ্ক, সেই আতঙ্কে কিন্তু মানুষ অনেকে এই ছবিটা কিন্তু রতনদা এই ছবিটা কিন্তু ফিরে এসেছে একেবারে ষষ্ঠ দফা এবং সপ্তম দফাতে, কিন্তু পঞ্চম দফা পর্যন্ত আমাদের বর্ধমান পূর্ব বা বর্ধমান দুর্গাপুর লোকসভা কিন্তু এক্ষেত্রে কিন্তু ছিল একেবারে চতুর্থ দফা। সেখানেও কিন্তু যে জায়গা থেকে বারংবার অভিযোগ উঠে আসতো, বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা যদি বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে বলা যেতে পারে যে শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু চতুর্থ দফা পর্যন্ত দেখেছি।
কিন্তু পঞ্চম দফা পর্যন্ত সেটা দেখা গেছে, কিন্তু ষষ্ঠ এবং সপ্তম দফা কিন্তু প্রশ্নচিহ্ন কোথাও দাঁড়িয়ে রেখে গেছে। যদিও ইলেকশন কমিশন এবং প্রশাসন যথেষ্ট তৎপর ছিল বলে কিন্তু প্রাণহানির মতন ঘটনা ঘটেনি। কিন্তু সর্বক্ষণ সুব্রতটা বলে রাখি যে এই আমাদের 2024 যে লোকসভা ভোট আমাদের রাজ্যে কিন্তু প্রাণহানি ঘটনা খুব কম সংখ্যায় বললেই চলে, হয়নি বললেই চলে, নেই, একেবারেই নেই। রক্তাক্ত হয়েছে, রক্তপাতের ঘটনা ঘটেছে, যদিও সেটা কাম্য নয়, কিন্তু কোনো জায়গাতে প্রাণহানির ঘটনা ঘটেনি। খুব সুন্দরভাবে ভোট পরিচালনা হয়েছে। এবং আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা, যেটা বর্ধমান বিশেষ করে দুর্গাপুর লোকসভা, খুব সুন্দরভাবে মানুষ ভোট দিতে পেরেছে, নিজের ভোট নিজে দিয়ে দিয়েছে। মন্তেশ্বরে আক্রান্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একদম একদম একটি জায়গায় বা বর্ধমান দুর্গাপুর লোকসভা দুটি একটি জায়গা ছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এক মন্তেশ্বরে হয়েছে, এক হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভায় আপনার রায়না অঞ্চল কবি বাগানে, যেখানে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, এমন অভিযোগ এসেছিল, আমরা সেই খবর করেছি। এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করেছিল যে একাধিক তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তারা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি ছিল, এমনটাও আমরা অভিযোগ পেয়েছিলাম। সেই খবরও কিন্তু আমরা করেছিলাম। কিন্তু শান্তিপূর্ণ এই দুটো জায়গা, অশান্তি ছাড়া শান্তিপূর্ণভাবে বর্ধমান দুর্গাপুর একেবারে বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা কিন্তু ঘটেছিল। আমি শান্তিপূর্ণ একেবারে রতন আমি একটু প্রদীপদার কাছে যাবো। প্রদীপদা, একটা বিষয় জানতে চাইবো, ষষ্ঠ দফা এবং সপ্তম দফায় যে ছবি উঠে এসেছে, এটা কি কাম্য ছিল? না, এটা কোনোদিনই কাম্য নয়। মানুষ তার ব্যক্তিগত ব্যাপার, তার নিজস্ব ভোট নিজে দেবে। একেবারে। এই যে হিংসা, এই হিংসাটা কেন? খানিক্ষণ আগেই রতন বলছিল যে ছোটবেলায় আমরা উৎসব হিসেবে নিতাম, এখনো যেটা তুমি আগে বললে যে গণতন্ত্রের উৎসব একেবারে একদম। এবং পঞ্চম দফা পর্যন্ত সেটা কিন্তু দু একটা বিকৃত ঘটনা ঘটলেও সেই উৎসবের মেজাজই ছিল। ষষ্ঠ এবং সপ্তম দফাতে প্রাণহানি নাম হলেও যে ধরনের মানুষের মনের মধ্যে আতঙ্ক বা আমরা যে ছবি দেখেছি রক্তাক্তের ছবি, এটা কিন্তু একদমই কাম্য নয়। একেবারে একটা যে বিষয়টা দেখা যাচ্ছে, এবং এক্ষেত্রেও কিন্তু আমরা যদি দেখি এখানে কিন্তু সম্পূর্ণভাবে মেমারির ক্ষেত্রে যদি দেখি, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র ভোট বয়কটের মতন ঘটনা কিন্তু ঘটেছে এই এলাকায়। অর্থাৎ এটাও তো কিন্তু প্রত্যাশা নয়, কারণ মানুষ গণতন্ত্রের উৎসব থেকে নিজেদেরকে সরিয়ে রাখছেন। কেন না, সেখানে প্রায় একেবারেই 12 বছরের পুরাতন একটা কাঠের ব্রিজ রয়েছে, সেটা রক্ষণাবেক্ষণ হয়নি। যদিও শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা সম্পূর্ণ প্রসেস শুরু হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার জন্য থমকে আছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে, শাসক দলের পক্ষ থেকে একাধিকবার কিন্তু সেখানে গেলেও কোনো প্রচার করতে দেওয়া হয়নি। ভোট গণতন্ত্র উৎসব থেকে তারা কিন্তু নিজেদেরকে বিরত করে রেখেছে। এটাও তো বোধহয় কাম্য হয়? কোনোদিনই কাম্য নয়। সেখানকার এলাকার মানুষ যেহেতু দীর্ঘদিন ধরে তাদের দাবি, তাদের যাতায়াতের পর তাদের গ্রাম থেকে যেসব ছাত্রছাত্রী, যেসব অফিস আদালত বা নিজের কাজের জন্য তারা যে বাইরে বেরোবে, সেই পথের মুখ্য ভূমিকাই যদি দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে থাকে এবং তারা ভালোভাবে ব্যবহারও করতে পারেন না, স্বাভাবিকভাবেই তাদের একটা মনের মধ্যে ক্ষোভ থাকতেই পারে। সেই ক্ষোভই হয়তো তারা এইভাবে প্রচার করতে দেননি বা এই জিনিস অংশগ্রহণ পর্যন্ত করেনি। সব মিলিয়ে বলা যেতে পারে একেবারে দিনের শেষে যদি আমরা দেখি, 14 দফা লোকসভা নির্বাচনে মেমারি বিধানসভা কেন্দ্রের বিলালপুর যে এলাকাটা রয়েছে, যেটা বাগিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, সেখানে 50-এর অধিক ভোট পড়েছে, অর্থাৎ সেটা 52 থেকে 55-এর মধ্যে। হ্যাঁ, একটা ব্যাপার সেদিন আমরা খবরের মাধ্যমেই দেখছিলাম যে গ্রামবাসীরা যারা ভোট দিতে ইচ্ছুক, তারা যখন ভোট কেন্দ্রের দিকে এগিয়েছেন, কিন্তু যারা আরো অন্যান্য গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু তাদেরকে তাড়া করেছেন কেন ভোট দিতে যাবে, গ্রামের এই সমস্যা। একেবারে সেখানে কিন্তু প্রশাসনিক ভূমিকা ছিল যথেষ্ট, কারণ সেখানে যেমন কিউআরটি টিম ছিল, মেমারি থানার পুলিশ বাহিনী ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বারংবার সেখানে বলা হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু সেই জায়গাটা কিন্তু মানুষ অংশগ্রহণ করতে বলে খুবই ন্যূনতম সংখ্যা, যেটা 50। রতন দা, এরকম ছবি বোধহয় বর্ধমানে আর কোথাও থেকে উঠে আসেনি, বর্ধমান দুর্গাপুর বা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের। না, এরকম ছবি কোনো জায়গায় দেখা যায়নি, কিন্তু আমরা দেখেছি, আমরা অনেক খবর সম্পর্কে ভোটের আগে, এখন হয়তো ভোট চলাকালীন বলছেন, রাজনৈতিক বিভিন্ন নেতারা বলছেন, কিন্তু সাধারণ মানুষ ভোটের আগে বিভিন্ন জায়গায় আমরা খবর করেছি যে তারা বিক্ষোভ দেখেছে, ভোট বয়কট, ভোটের দিনেও দেখেছি আমরা মুর্শিদাবাদে যে ভোট বয়কট করেছেন মহিলারা, এসে ভোট দেবো না, তেনার হাতে ফ্ল্যাগ দিয়ে কথা বলেছেন। ঠিক আছে, এমন ছবিও কিন্তু আমরা খবর সংগ্রহ করেছি এবং সেই খবর কভারেজ আমরা করে দেখিয়েছি সাধারণ মানুষকে। কিন্তু ভোট আসে, ভোট যায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়ে যায় যে এই ভোটের সময় আপনি ভোটটা যদি দেন, আপনার এইভাবে আপনার এই তমক করে দেবো, আপনার বাড়ি। অর্থাৎ নির্বাচনের সময় ভোট এলে মেলে ভুরি ভুরি প্রতিশ্রুতি, কিন্তু ভোট চলে গেলে রাজনীতি নেতাদের টিকিটটা খুঁজে পাওয়া যায় না। এই অভিযোগ কিন্তু গ্রামের মানুষটা করছে। এসি বাড়িতে ঘুরে যায়। আর এখন দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতি 2 হাত অন্তর অন্তরে পাঠে হবে এবং সমস্ত জায়গায় এসি লাগানো, মার্বেল করা, তারা সেই এসি রুমে থাকতে ব্যস্ত, মানুষের কাজ করছে তারা ব্যস্ত নয়। উন্নয়ন কোথায়? উন্নয়ন
মানুষের অভিযোগ এই অভিযোগগুলো কিন্তু উঠে এসছে, অভিযোগ করছে মানুষ, একেবারে। মানুষ অভিযোগ, কোথায় উন্নয়ন একেবারে। হয়, তাহলে ভোট কেন চাইতে হবে? বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলছি আমরা, যদি বাংলায় উন্নয়ন হয়ে থাকে তাহলে মানুষের দরজায় ভোট চাইতে যাওয়ার দরকার নেই। উন্নয়ন যারা পেয়েছে, তারা যে দলের উন্নয়ন পেয়েছে, একেবারে রতনদা তোমার কথা সূত্র ধরে আমি প্রদীপদার কাছে যাবো। প্রদীপদা, উন্নয়ন যদি হয়ে থাকে, আমি যদি মানুষের জন্য কাজ করে থাকি, আপনাকে মানুষের কাছে কেন আবার ভোট চাইতে যাওয়ার দরকার আছে? বা অবশ্যই নির্দিষ্ট যে প্রোটোকল রয়েছে, প্রোটোকল মেনে আমি কাজ করলাম, কিন্তু হিংসাত্মক ঘটনা বা এই বিষয়গুলো তো নির্দিষ্টভাবে কোনো প্রয়োজন নেই। আমরা আজকে অনুষ্ঠান করছি লোকসভার লোককথা, বাংলার লোকেরা বা বাংলার মানুষেরা কি বলছে? বাংলার মানুষদের যদি বলো, এখানে তো ধরো একটা ডিভাইডেশন আছে, যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, সেখানে বিভিন্ন রকম আওয়াজ বিভিন্নভাবে উঠে আসছে। একেবারে প্রথাগত সূত্র অনুসারে বলা যাবে যে উন্নয়ন হয়তো হয়েছে, উন্নয়ন হয়নি এটা বলবো না, কিন্তু যে উন্নয়ন হওয়ার দরকার ছিল সেই উন্নয়ন কিন্তু এটা প্রতিটা উন্নয়ন যদি হয়ে থাকে, আমি বলছি, আপনি বলছেন উন্নয়নের যে সাধারণ মানুষ যেটা অভিযোগ করছে, যে ধরুন আমি মানুষের জন্য কাজ করেছি, তাহলে আমি মানুষের ভোটটা প্রয়োগ করতে কেন দেবো না? এটা সাধারণ মানুষ অভিযোগ করছে। আমি উন্নয়ন করছি, উন্নয়ন পেয়েছি, তাহলে যার নুন খাবো তার সঙ্গে নেমো খানামগিরি করবে না কোনো ব্যক্তি। একেবারে রতনদা, একটা বিষয় বলি, এটাও যেমন ঠিক, এটাও মানতে হবে, কাজ হলে মানুষের কিন্তু প্রত্যাশা থাকবে, প্রত্যাশা অনুযায়ী যদি কাজ হয়েও থাকে, কিন্তু মানুষের সকল প্রত্যাশা কিন্তু একসঙ্গে সম্পূর্ণ করা সম্ভব নয়, সেটা প্রত্যেকটা ধাপে ধাপে। কিন্তু যদি কাজ না হয়ে থাকে, সেক্ষেত্রে মানুষ তো প্রশ্ন তুলবেনি, এটাও কিন্তু দিক রয়েছে। কিন্তু এখন যে বিষয় হচ্ছে, আমরা রাজ্য রাজনীতিতে আমরা একেবারে শাসক দলের নেতৃত্বে তিনি বারবার বলছেন উন্নয়নের ধারা শেষ, উন্নয়ন আর নেই, করার মতো উন্নয়ন আর নেই। বারবার তিনি মঞ্চ থেকে বলছেন যে উন্নয়ন এত দিয়েছি, উন্নয়নের ধারা শেষ। কিসের ভিত্তিতে কথাটা, কিসের ভিত্তিতে উন্নয়নের ধারা শেষ মানে কোনটা বলতে চাইছেন? কোন ভিত্তি বলে যে এত উন্নয়ন পশ্চিমবাংলায়, এত উন্নয়ন মানুষের পাশে চলে গেছে, তাহলে মানুষ আজকে ভোট বয়কটের ডাক কেন দিচ্ছে? এখনো পর্যন্ত গ্রামগঞ্জের রাস্তা অভিযোগ করছে যে এখন তাদের রাস্তা হচ্ছে না, তাদের কাঠের ব্রিজ, আদিম যুগের মধ্যে কাঠের ব্রিজের মধ্যে হেঁটে যেতে হচ্ছে, এরকম গ্রামের অভিযোগ আমরা খবর করেছি। তাহলে সেই উন্নয়ন কোথায়? এমনটাই তো মানুষ অভিযোগ করছে। আমাদের কাছে প্রশ্ন ছুটছে যে আপনাদেরকে কেন বক্তব্য দেবো, আপনারা ছবি করতে, আমরা হেনস্থার শিকার হচ্ছি। আমরা সেই খবর করতে গিয়ে বারবার, যখন একটা জায়গায় বারবার এমনটা অভিযোগ হচ্ছে, বারবার যখন আমরা যাচ্ছি, আমরা হেনস্থার শিকার হচ্ছি। খবর কিন্তু গালাগাল শুনতে হচ্ছে আমাদেরকে, যে দালালি করা হচ্ছে। আর শুধুমাত্র গালাগাল নয়, এখানে রতন দেখো, আমরা কিন্তু অনেক জায়গায় আঘাতও খেয়েছি, দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে একেবারে। অর্থাৎ এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় সংবাদ মাধ্যমকে কিন্তু আক্রান্ত হতে হচ্ছে। এবার সেটা কি, সেটা হতে পারে একেবারে, যে অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, হতে পারে নির্দিষ্টভাবে বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল সেখানে ভোটের নির্দিষ্টভাবে কোনো, আমরা যেটা পঞ্চায়েত ইলেকশনের ক্ষেত্রে দেখেছিলাম, একেবারে রীতিমতন ছাপ্পা চলছে, সেই ছবি সম্প্রচার করতে গিয়ে আমাদের বাধার মুখে পড়তে হয়েছে। এক্ষেত্রেও কিন্তু হয়তো সেই জায়গাটা, যেহেতু কেন্দ্রীয় বাহিনী বা একেবারে নির্বাচন কমিশন যথেষ্ট সচেষ্ট ছিল, যার জন্য সেই অভিযোগটার সংখ্যাটা কিন্তু কম, কিন্তু এই ধরনের খবর সম্প্রচার করতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয়েছে, যেটা শেষ দফাতে কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সব মিলিয়ে এখন যে বিষয়টা রয়েছে, সব মিলিয়ে যে একেবারে রাজ্যে 42টি আসন রয়েছে, সেই 42টি আসনের ক্ষেত্রে উত্তরবঙ্গ আমরা যদি দুটো ভাগে ভাগ করি, শেষ যে 9টি কেন্দ্রে যে নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন হলো, সেই শেষ 9টি নির্বাচন কেন্দ্র যেটি রয়েছে লোকসভা, আমরা দেখেছি যে 2019-এর ক্ষেত্রে একেবারে 9টি ক্ষেত্রেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। এক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, পরিবর্তনশীল জগৎ, পরিবর্তন আসবে না এটা কোনো কথা নয়। একসময় আমরা দেখেছি দীর্ঘ 34 বছর ধরে সিপিএম যে রাজত্ব করেছিল পশ্চিমবাংলায়, তারও পরিবর্তন এসছে, তার আগে কংগ্রেস পরিবর্তন এসছে, আবার তৃণমূল এসছে। পরিবর্তনশীল জগৎ, পরিবর্তন হতেই পারে, কিন্তু শেষের যে ভোট আমরা দেখেছি যে দমদম বা বসিরহাট, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, বারাসাত এবং ডায়মন্ডহারবার, আমরা সেখানে জানতে পারছি বিশেষ মাধ্যমে যে দমদমের যে ভোট রয়েছে, সেখানে ভোট পড়েছে 67.7%, বসিরহাটে পড়েছে 76.56%, দক্ষিণ কলকাতায় 60.88%, উত্তর কলকাতায় 59.23%, যাদবপুরে 70.41%, জয়নগরে 73.44%, মথুরাপুরে 74.13% এবং বারাসাতে 71.80%,
এবং সবচেয়ে ডায়মন্ড হারবারের 72.87%। আচ্ছা, দেশের সর্বমোট আমরা দেশের যদি দেখি, দেশের দিকে যদি চোখ রাখি, সব মিলিয়ে অর্থাৎ শেষ দফায় গোটা দেশে ভোট পড়েছে 58.34% এবং পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 69.90%। অর্থাৎ এই প্রেডিকশন কিন্তু আমাদের কাছে উঠে এসেছে এবং নির্বাচন কমিশন সূত্রে পাওয়া অনুযায়ী। এবং এখানে আমরা আরেকটু বিষয়গুলোকে একটু নজর রাখতে চাইবো। বিভিন্ন জনমত প্রদানকারী সমীক্ষা তারা সমীক্ষা করেছে এবং সমীক্ষায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একবারেই বিজেপিকে কিন্তু এগিয়ে রেখেছে এই রাজ্যের ক্ষেত্রেও। সব মিলিয়ে আমি বলতে চাইবো, একটু রতনদার কাছে আসবো। রতনদা, কি মনে হচ্ছে কোথাও দাঁড়িয়ে কি শাসকের যেভাবে অর্থাৎ সম্প্রতি মুখে আসা একাধিক যে দুর্নীতি ইস্যুগুলো ছিল, এই ইস্যুগুলো কি কোথাও তাহলে তার একটা এফেক্ট করতে চলেছে? দেখো সুব্রত, যেটা আমরা বারবার তো যখন আমরা কভারেজ করতে যাচ্ছি, সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছি, যেখানে চায়ের দোকান মানে যারা বেশিরভাগ মানুষ চায়ের দোকানে বসে আড্ডা মারে, তারা এইসব গবেষণা করে, যারা মিষ্টির দোকানে বসে এবং থেকে বসে আড্ডায় বসে, যেখানে আমরা বারবার কিন্তু যখন দেখছি তখন কিন্তু একই বারবার তারা যেটা অভিযোগ করছে যে এই দুর্নীতি সরকার চাপা ভোট হয়েছে। এবারে যে লোকসভা 2024-এর আগে যে সমস্ত ঘটনা ঘটছে, অনুব্রত মণ্ডল আজকে জেলে, পার্থ চট্টোপাধ্যায় সে আজকে জেলে, খাদ্যমন্ত্রী সে আজকে জেলে, এই যে লোকসভা ভোটের আগে যে বড় একটা ঘটনা ঘটে গেছে, কোথাও দাঁড়িয়ে একটা এফেক্ট কিন্তু করতে চলেছে। সাধারণ মানুষ যেটা অভিযোগ করছে যে এই ধরনের যে ঘটনাগুলোকে সামনে রেখে চাপা ভোট হয়েছে, একটা মানুষ বলছে যে ভোটটা হয়েছে মানুষ বুঝতে পারছে না কোন দিকে গেছে। এবং যেটা বারবার কিন্তু যেটা আমরা বর্ধমান দুর্গাপুর লোকসভায় যেটা শুনতে পাচ্ছি, মানুষের অভিযোগ যে বিজেপি এগিয়ে, দিলীপ ঘোষ এগিয়ে, কীর্তি আজাদ পিছিয়ে। বারবার বলছে যে যিনি সাধারণ মানুষ বলছে, গ্রামের মানুষরা বলছে তিনি বাংলা কথা বলতে পারেন না, বুঝতে পারেন না, তিনি পার্লামেন্টে গিয়ে কীভাবে আমাদের অভিযোগ তুলে ধরবেন, এমন একটা ক্যান্ডিডেটকে দিলেন। একেবারে রতনদা, আমি তোমার কথা সূত্র ধরে আমি প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী অসীম সরকার, এদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন ডক্টর শর্মিলা সরকার। এখানে অর্থাৎ নির্বাচনের প্রার্থী ঘোষণার 3 দিনের মধ্যেই ঠিক 4 দিনের মাথাতে দেখা গেছে মেমারি কলেজ সহ মেমারির একাধিক জায়গায় সেখানে পোস্টার পড়েছিল যে ক্লাস 4 পাস অসীম সরকার, নির্দিষ্ট একটি অরাজনৈতিক দল, কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক নয়, অসীম সরকারকে আমরা প্রার্থী হিসেবে চাইছি না। এরপরে যখন সংবাদ মাধ্যম হিসেবে আমরা যখন কথা বলেছিলাম, অসীম সরকার কিন্তু একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন যে আমি 4 পাস হতে পারি, চোর পাস নই। এই কথাটা তিনি কোডান করে তুলে ধরেছিলেন। কোথাও কি কোনো ইঙ্গিত দিলেন? এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে কি মনে হচ্ছে, কে এগিয়ে? ইঙ্গিত একটাই দিলেন যে দেখো, সংবাদ মাধ্যমে শুধু নয়, আমরা তো দেখেছি যে আজকে তৃণমূলের যে মন্ত্রী যারা ছিলেন কিন্তু অনেকেই ইডি বা সিবিআই অভিযোগের ভিত্তিতে বা তাদেরকে জেরা করে তাদের কিন্তু এখনো তারা জেল ইয়েতেই আছেন। সেই পরিপ্রেক্ষিতেও আমার মনে হয় যে অসীম সরকার বলতে পারেন যে আমি শিক্ষিত নই কিন্তু চোর নই। আবার ভোট পাস নিয়ে যে প্রশ্ন, সেটাও কিন্তু আমি আবার অন্যদিকে যেতে পারি। সেটা হচ্ছে, এটা আমি কিন্তু বারবার বলছি, এটা আমার বিশেষতই আমার নিজস্ব মনে। তো এই জায়গাটায় আরেকটা জিনিস ভাবতে হবে যে উনি কিন্তু এমএলএ আগেই নির্বাচিত হয়েছেন, একেবারে সেখানেও কিন্তু শিক্ষার ব্যাপারটা দেখা হয়নি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে হঠাৎ করে শিক্ষা, এটা হয়তো রাজনৈতিক কোনো ব্যাপার না, কোনো রাজনৈতিক পোস্টার কিন্তু নয়, সেটা কোনো রাজনৈতিক, একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি পোস্টার কিন্তু সেখানে দেওয়া হয়েছিল নির্দিষ্টভাবে। একেবারে প্রদীপদা, যে বিষয়টার মধ্যে আসবো, আমরা অনুষ্ঠানটা আমাদের শেষ করতে হবে, একবারে সেদিকে আমরা এগিয়ে এসেছি, সময় একেবারেই সংক্ষিপ্ত। যে বিষয়টা অর্থাৎ একেবারেই যদি ওভারঅল আমি দেখি, তাহলে সেক্ষেত্রে কে এগিয়ে থাকছে? কারণ এক্ষেত্রে তিনি যেমন একদিকে যেমন তার প্রচারের কিছু কৌশল আলাদা ছিল, একাধিকভাবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাকে আক্রমণ করেছেন। যদিও ডক্টর শর্মিলা সরকার তিনি বলেছেন যে তিনি যত কৌশল পরিবর্তন করবেন তার ভোটের সংখ্যা কিন্তু বাড়বে, এভাবে তিনিও কিন্তু তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। যদিও অসীম সরকার যেভাবে আক্রমণ করেছেন সেই পথে কিন্তু তিনি হাঁটেননি। এই দিকটাতে কীভাবে বলবেন, কি মনে হচ্ছে যে কোথাও দাঁড়িয়ে কি তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে, নাকি কৌশলগতভাবে অসীম সরকার এগিয়ে? একদম। এবং ইভিএমে কি রায় মিলতে পারে একদম স্পেসিফিক? হ্যাঁ, একদম। আমরা যেটা দেখেছি, আমরা ভোট যখন হচ্ছে তখন যখন আমরা গেছি প্রচারের কথা ছেড়ে দিলাম, সেখানে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা কথা বলেছেন যে আমরা প্রার্থীটাকে খুব সুন্দর পেয়েছি, এখানেই আমরা 2% এগিয়ে। কোন দিকে? তৃণমূল একেবারেই, যেহেতু তিনি কলকাতা মেডিকেল কলেজের একজন অধ্যক্ষ ছিলেন। প্রতিটা এমনটা আবার অভিযোগ আছে, যেমন বর্ধমান পূর্ব লোকসভা নিয়ে যেমন অভিযোগ আছে, ডক্টর শর্মিলা সরকার তিনি একজন ডক্টর প্রফেসর ছিলেন, ঠিক আছে, আজকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু তিনি পড়াশোনা করেছিলেন, ডক্টর হয়েছিলেন।
আজকে সাধারণ মানুষ কিন্তু অভিযোগ তুলছে আবার বারবার যে তিনি সেই ডক্টরি ছেড়ে আজকে রাজনীতি চলে এলেন কেন। সেই সাধারণ মানুষ যারা আজকে পরিষেবা পাওয়ার জন্য যা আজকে পড়াশোনা করেছিলেন সেই পরিষেবা দেবেন না, সেই পরিষেবা করে সাধারণ মানুষ কার কাছে নেবে, কোথায় পাবে? মেমারি জনসভা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি তার এই যে চিকিৎসার যে বিষয়টা রয়েছে এই জায়গা থেকে তিনি ইস্তফা দিয়েছেন, তারপরে কিন্তু এখানে এসেছেন মেমারি জনসভা। তাহলে তিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি কিন্তু পড়াশোনা করে ডক্টরের জন্য মানুষকে পরিষেবা, সাধারণ মানুষের সেবা করার জন্য। আজকে বর্তমান পরিস্থিতি যেটা অভিযোগ করছে সাধারণ মানুষ বারবার কিন্তু অভিযোগ ছিল এখন রাজনীতি হচ্ছে ব্যবসার রাজনীতি, যেখানে সেখানে আমাদের শুনতে হচ্ছে এখন রাজনীতি করা মানে পয়সা রোজগার করা। তাহলে আজকে তাহলে কি শর্মিলা সরকারের যেটা অভিযোগ করছে বারবার যে শর্মিলা সরকার তাহলে পয়সা কামানোর জন্য এলো, তাহলে যে ডাক্তার ছেড়ে দিয়ে মানুষের পরিষেবা বাদ দিয়ে রাজনীতির আঙ্গিনায় এলেন তাহলে কি পয়সার জন্য এলেন? তাহলে সেই মানুষ যারা আশায় ছিলেন যে ডক্টর পরিষেবা পাবো সেই মানুষগুলো কার দরজে যাবে, কোথায় যাবে প্রদীপদা, কোথায় যাবে? দেখো আমরা শুনেছি যে আমরা অভিযোগ করছে মানুষ সাধারণ। একেবারে 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 আমি প্রদীপদা থেকে উত্তর নেবো। প্রদীপদা, আমরা বারবার একটা কথা শুনে থাকি হায়রে বিচিত্র দেশ এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ দেখো এই পশ্চিমবাংলাটি শুধুমাত্র যে ডক্টর সরকার শর্মিলা সরকার উনি একজন ডক্টর, তো উনি ডাক্তারি ছেড়ে দিয়েছে রাজনীতি এসেছেন। ঠিক উল্টো দেখো একজন বিচারপতি তিনিও কিন্তু চলে এসেছেন এখানে, তিনিও ইস্তফা দিয়ে রাজনীতি এসেছেন। একেবারে অ্যাকচুয়ালি বলা যাবে না কি স্বার্থ, তবে এটাও আপনি যেটা মনে অভিজিৎ গাঙ্গুলি আমাদের যিনি বিচারপতি ছিলেন, এটা সাধারণ মানুষ অভিযোগ করছে যারা টেট পরীক্ষা নিয়ে রাস্তায় ছিলেন তার ভরসায় যে একটা আশার আলো পেয়েছিলেন তাদেরকে অন্ধকারে রাখা হয়েছে। অন্ধকারে রেখে আজকে তিনি নিজের স্বার্থে রাজনীতিতে চলে গেলেন, বড় ভাতের ডুবিয়ে জলে ডুবিয়ে দিয়ে যারা আজকে টেট পরীক্ষার রাস্তায় শুয়ে আছেন। এমনটাও কিন্তু আমরা অভিযোগ পেয়েছিলাম অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। অর্থাৎ সব মিলিয়ে একেবারে প্রদীপদা একেবারে সব মিলিয়ে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই, কিন্তু মানুষ তার সিদ্ধান্ত কিন্তু জানিয়ে দিয়েছেন, যার রায় মিলবে কিন্তু আগামী 4 জুন। আর তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে, কেননা একেবারেই দিল্লি দখলে সেখানে ইন্ডিয়া জোট তারা কি বাজিমাত করবে, নাকি আবারও দেশের সিংহাসনে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কি হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু এখন বিভিন্ন জায়গায় একেবারে চায়ের ঠেক থেকে কিন্তু রাস্তাঘাট, ট্রেনে চলা, বাস স্ট্যান্ড সব জায়গাতেই এই বিষয়টা কিন্তু চলছে। কিন্তু শেষ হাসি কে হাসবে, কে আবার দিল্লি ক্ষমতায় আসছে, বাংলায় কি প্রেডিকশন হবে, বিভিন্ন রাজ্যে কি আসতে চলেছে, সব উত্তর কিন্তু মিলবে একেবারেই 4 জুন। আর তার জন্য কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর তার জন্য কিন্তু আমাদেরকে দেখতে হবে এই মুহূর্তে কি হতে চলেছে না চলেছে। কিন্তু সব মিলিয়ে আমি একটু জানতে চাইবো যে সব মিলিয়ে কি আপনার কি মনে হচ্ছে প্রদীপদা? দেখি একজন দর্শক বন্ধু খুব সম্ভবত আমাদেরকে ফোন করেছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো সম্ভবত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি যোগগ্রাম থেকে ঝর্ণা মুখার্জি কথা বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আপনাদের নিউজ পোর্টালে একজন রেগুলার কাস্টমার। অবশ্যই আপনাকে স্বাগত পিবি নিউজে, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, আপনি বলুন, শুনতে পাচ্ছি আমরা, বলুন। যোগগ্রাম থেকে ঝর্ণা মুখার্জি বলছি। হ্যাঁ ঝর্ণা দেবী বলুন আপনি। রেগুলার দর্শক। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের আজকে প্রোগ্রামটা খুবই সুন্দর অর্গানাইজ করা হয়েছে, আমার খুবই ভালো লেগেছে আপনাদের প্রোগ্রামটা। ধন্যবাদ। আপনার কি নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে, বা আপনার কি মনে হচ্ছে কি হতে পারে? সেটা তো দর্শকের হাতে সম্পূর্ণ নির্ভর করছে। একেবারে আপনার কি মনে হচ্ছে সেক্ষেত্রে দেশের ক্ষমতায় কে আসতে পারে এবং রাজ্যে কি হতে পারে বলে মনে করছেন আপনি? দেখুন, যারা দেশের হয়ে কাজ করবে, মেনলি রাজ্যের হয়ে কাজ করবে, সেরকমই কেউ আসুক এটাই চাই। একেবারে কোথাও কি মনে হচ্ছে যে বাংলায় যে একাধিক শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার কোনো রকম প্রভাব পড়তে পারে, এবং কেন্দ্রের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ রাজ্য সরকার নয়েজিং এর প্রবলেম হচ্ছে, আমি এক্সট্রিমলি সরি। আপনি কি শুনতে পাচ্ছেন? একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন আমাদেরকে, কিন্তু দুর্ভাগ্যবশত লাইনটা কেটে গেল। কিন্তু তিনি যেমনটা বলছেন যে একেবারে মানুষের জন্য যারা কাজ করবেন তারাই কিন্তু ক্ষমতায় আসবেন। কিন্তু একেবারেই আমাদের সময় একেবারেই শেষ, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। কিন্তু আমি শেষ করার আগে আমাদের দুজন আমাদের রয়েছেন, এডিটর রয়েছেন পিবি নিউজের শেখ রতন, তিনি রয়েছেন, এবং বিশিষ্ট সাংবাদিক প্রদীপ কুমার মণ্ডল রয়েছেন। আমি প্রদীপদার কাছে যাব, তার আগে একবার রতনদার কাছে আসবো। রতনদা, আজকে আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করলাম, আগামীকাল আমরা সামগ্রিকভাবে দেশ নিয়ে আলোচনা করব। কিন্তু আমি একটু আমি বর্ধমান পূর্ব কি হতে পারে একদম স্পেসিফিক্যালি উত্তর চাইছি, কি হতে পারে, কাকে এগিয়ে রাখছে
মানুষ কি বলছে, যেহেতু তুমি গ্রাউন্ডে তুমিও কাজ করেছো, সাধারণ একেবারে মানুষরা বলছে সুব্রত, সাধারণ মানুষের কাছে যেটা আমরা খবর পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমরা খবর করতে গিয়ে যেটা আমরা খবর পাচ্ছি যে পূর্বটা যেটা ডক্টর শর্মিলা সরকার পাচ্ছে এবং দুর্গাপুর লোকসভা যেটা আছে দিলীপ ঘোষ পাচ্ছে, এমনটাই কিন্তু আমরা মার্কেটে খবর পাচ্ছি। সাধারণ মানুষ যেটা আমাদের কাছে বারবার তুলে আনছে যে দুর্গাপুর লোকসভাটা পাচ্ছে দিলীপ ঘোষ এবং পূর্বটা পাচ্ছে ডক্টর শর্মিলা তৃণমূল ক্ষমতায় আসছে। বেশ 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 রতনদা, এবার হ্যাঁ, এবার একটু 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 যে জনমত সমীক্ষা হয়েছিল, যে জনমত সমীক্ষায় চাণক্য পক্ষ থেকে যে জনমত সমীক্ষা আমরা পেয়েছি, সেই তথ্যটাকে একটু তুলে ধরবো। বিজেপি এখানে পেতে পারে কিন্তু 24টি আসন, তৃণমূল 17টি এবং সিপিআইএম এবং কংগ্রেস তারা কিন্তু 1টি আসন পেতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে চাণক্য। এবং রিপাবলিকের পক্ষ থেকে যে জনমত সমীক্ষা করা হয়েছে সেটা যেমনটা দেখা যাচ্ছে, বিজেপি পেতে পারে 22টি, তৃণমূল পেতে পারে 20টি এবং বাম ও কংগ্রেস তারা কিন্তু কোনো আসনে কিন্তু এখানে পাচ্ছে না। এবং সি ভোটার সেখানে বিজেপি পেতে পারে 23 থেকে 27টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 13 থেকে 17টি আসন এবং বাম কংগ্রেস জোট তারা পেতে পারে 1 থেকে 3টি আসন, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। আমি একটু একেবারে অনুষ্ঠান শেষ করার আগে আমি জানতে চাইবো প্রদীপদার কাছে। প্রদীপদা, যে তথ্য বা যে পরিসংখ্যান এখানে ঘোষণা করা হয়েছে, যদিও সবটাই কিন্তু একটা পূর্বাভাস মাত্র, আবহাওয়া যেমন পূর্বাভাস হয় ঠিক জনমত সমীক্ষার মাধ্যমে পূর্বাভাস তুলে ধরার প্রচেষ্টা মাত্র, এর সঙ্গে হুবহু কখনো কিন্তু মিল হবে না, হতেই পারে না। অনেক ক্ষেত্রে আবার 100% মিলে যায়, অনেক সময় কিন্তু মেলে না। আমি একেবারেই স্পেসিফিক্যালি জানতে চাইবো, রতনদা যেমন বললো যে রাজ্যে এখানে বর্ধমান পূর্ব দিলীপ অসীম সরকার, বর্ধমান দুর্গাপুর সেখানে দিলীপ ঘোষের আসার সম্ভাবনা রয়েছে, যেটা মানুষের রায় থেকে উঠে আসছে। পূর্ব শর্মিলা সরকার একেবারে শর্মিলা সরকার যেটা তৃণমূলের হাতে যেতে চলেছে এবং দিলীপ ঘোষ সেখানে বর্ধমান দুর্গাপুর সেটা কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, অর্থাৎ তারা কিন্তু তাদের সিটটা ধরে রাখতে সক্ষম হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। রাজ্যের ক্ষেত্রে কি মনে হচ্ছে, সব দিকে একদম স্পেসিফিক্যালি উত্তর চাইছি, ঠিক কি মনে হচ্ছে? একটু আগে যারা সি ভোটার বলো বা জনমত হ্যাঁ বলো, এই জনমতের মাধ্যমে যে অ্যাকচুয়ালি বার্তাটা দিয়েছেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি রাজ্যে এগিয়ে থাকবে এবং অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে 20 বেশি আসন নিয়ে তারা মানে রাজ্যে আসছে ক্ষমতায়, কিন্তু বাস্তবিক ব্যাপার এটা নাও হতে পারে। সেখানে সুব্রত প্রদীপদা বলাকে আমি একটা কথা বলে প্রদীপদাকে বলি, যেমন সুব্রত যে এটাকে মানতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পর প্রচুর উন্নয়ন করেছেন, যেটা একেবারে অস্বীকার করা যাবে না। বামফ্রন্টের আমলে সেই উন্নয়ন কিন্তু দেখা যায়নি, যে রাস্তাঘাট, ড্রেন, আলো, লক্ষ্মী ভান্ডার, যুব। এবার এখানে কিন্তু বিরোধীরা করেছিল, হ্যাঁ যেমন উন্নয়ন করেছেন, সেই উন্নয়নে যখন সামনে লোকসভা, দুর্নীতিও হয়েছে। এই লোকসভার আগে যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে, সেই গ্রেপ্তারে আমার মনে হচ্ছে যে বড় একটা ইস্যু, বড় ফ্যাক্ট হয়ে গেল এই শাসক দলের পক্ষে। যদি বিজেপি সিট বাড়তে পারে তাহলে এই ইস্যুতেই বাড়তে পারে, নাহলে তৃণমূল যে সিট ছিল তৃণমূল সেই সিটটাই পেতে পারে সম্ভবত, সাধারণ মানুষ যেটা বলছে। আর যদি ফ্যাক্ট হয়ে দাঁড়ায় যে দুর্নীতি লোকসভার আগে যে পর্দা ফাঁস হয়েছে, সেই পর্দা ফাঁসের কারণেই বিজেপি এগিয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু আমরা সূত্রে খবর পাচ্ছি, সাধারণ মানুষের কাছে খবর পাচ্ছি। একেবারেই প্রদীপদা, সব শেষ দফা যেটা হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রীর একাধিক প্রচার মঞ্চ থেকে একাধিক বক্তব্য, যেটা হয়তো কিন্তু নির্দিষ্টভাবে বিশেষ কিছু মানুষজনকে কিন্তু রাস্তায় নামতে বাধ্য করেছিল। তারা একের পর এক উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় যদি দেখেন তারা কিন্তু পথে নেমেছিল। কোথাও দাঁড়িয়ে কি এটাও কোনো একটা ইস্যু হতে পারে? হ্যাঁ, ইস্যু না হওয়ার ছিল, কারণ খুব সত্যি কথা দেখো, প্রভাব কি পড়তে পারে, একদম প্রভাব পড়তে পারে, স্পেসিফিক্যালি পড়তে পারে। বেশ 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 আমরা একেবারে উত্তর দিলাম। আজকে অনুষ্ঠান কিন্তু আমাদের শেষ করতেই হচ্ছে, কারণ সময় একেবারেই শেষ। প্রদীপদা, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বিশিষ্ট সাংবাদিক প্রদীপ কুমার মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন এবং পিবি নিউজের এডিটর ছিলেন শেখ রতন আমার সঙ্গে। রতনদা, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একেবারেই আমরা আগামীকাল দেশের সম্পূর্ণ বিষয় নিয়ে, আপনার দেশের জনমত প্রদানকারী সংস্থা এবং আমাদের যে সরাসরি এই অনুষ্ঠানে ফোন করে কিন্তু আপনারা জানাতে পারেন আপনাদের মতামত সেই অনুষ্ঠান নিয়ে। আগামীকাল ঠিক সন্ধ্যা 6:30 এই অনুষ্ঠান নিয়ে কিন্তু আবার আমরা ফিরে আসবো লোকসভার লোককথা নিয়ে। তবে একেবারে খুব ছোট করে এবং এবারেও জানিয়েছেন দেব কিন্তু একটা কথা খুব ভালোভাবে বলেছে, দর্শক আমার মনে হয় আপনারা এটাকে অবশ্যই নিয়ে ভাববেন। দেব বলেছেন যে আমরা যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, বিশেষ করে উঁচু তলার যারা নেতৃত্ব বা শীর্ষস্থানীয় দলের যে নেতৃত্ব, সেটা যে কোনো দলের হতে পারে, যে কোনো দলের, তারা কিন্তু আমরা সবাই মিলে সমস্ত রাজনৈতিক দলের সন্ধ্যার পর বা অন্য সময় আমরা কিন্তু একসঙ্গে বসে হরিগুলোর চুক্তি করি, কিন্তু ক্ষতি হয় নিচু তলার কর্মীদের। আমি আজকের এই
লাইভের মাধ্যমে নেকিতলার কর্মী বলে আমি মানে ছোট করছি না, অর্থাৎ যারা খুব মানে যে স্তরেরই কর্মী যে স্তরের কর্মী হন না কেন তারা দলের সম্পদ, সবাই মিলে প্রত্যেকেই দলের সম্পদ। প্রচারণ হয়ে থাকুক। তবে প্রদীপ আমি হ্যাঁ। আরেক মিনিট শুকুর থেকে টাইম চেয়ে দিচ্ছি, যেমন দেবের কথা বললেন, ব্যক্তিগতভাবে সাংবাদিক মিডিয়া বাদ দিয়ে বলছি, দেব যেমন ঘাটালে প্রচারও করেছিলেন, মানুষের কোনো জোর জুলুম কিছু নেই, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। দেব কিন্তু একটাই বলেছেন, যদি আমি উন্নয়ন করে থাকি, যদি কাজ করে থাকি, মানুষ আমাকে ভোট দিবেন, নাহলে কিন্তু আমাকে ভোট দিবেন না। এই যে একদম রাজ্যে 1 নম্বর যদি হতে হয় তাহলে সেটা দেবই আছে, যে এই ভাষায় প্রয়োগ কিন্তু করে তিনি ভোট করিয়েছেন। কোনো মার দাঙ্গা করেননি, কার সঙ্গে ঝুট ঝামাল অশান্তি করেননি, এবং কোনো একই চর্চা সঙ্গে করেননি। একই সঙ্গে হিরণ যখন বিভিন্ন এলাকায় গেছিলেন সেখানে কিন্তু গো ব্যাক স্লোগান তাকে কিন্তু শুনতে হয়েছে। অর্থাৎ তর্ক বিতর্ক এগুলো কিন্তু চলতেই দেব থাকবে, কিন্তু বিজেপি একেবারে দলকেও শুনতে একেবারে হবে। একেবারে তর্ক বিতর্ক এগুলো কিন্তু চলতেই থাকবে, কিন্তু একেবারে শেষ হাসিকে হাসবে দেশের মশনা থেকে রাজ্যে কি হচ্ছে, রাজ্যের এই দুর্নীতি আদৌ সেদিকে কোনো প্রভাব ফেলবে কিনা, এবং সেক্ষেত্রে রাজ্যের শাসক দলের যে উন্নয়ন সেটার কোনো প্রভাব পড়বে কিনা, সব মিলিয়ে একের পর এক কিন্তু এই বিতর্ক বিশ্লেষণ কিন্তু চলতে থাকবে কিন্তু এই ধরনের আলোচনা। কিন্তু এর উত্তর এবং এই সকলই যবনিকাপাত ঘটবে 4 তারিখ ঠিক দুপুর থেকে একেবারেই সন্ধ্যার মধ্যেই কিছুটা হলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে দিল্লির দখলে এবং দিল্লি সিংহাসন কে দখল করছে, ইন্ডিয়া জোট নাকি একেবারেই ক্ষমতা ধরে রাখছে ইন্ডিয়া। অনেক ধন্যবাদ আমাদের 2 অতিথিকে। আমরা আজকের মতন এই অনুষ্ঠান শেষ করছি। আবারও আগামীকাল ঠিক সন্ধ্যা 4:30 দেখা হচ্ছে এই অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন টিভি নিউজ। নমস্কার। নমস্কার।